জাকসু নির্বাচনেও শিবিরের ম্যাজিক, ভিপি ছাড়া 25 পদের 20টিতেই বিজয়। জাকসুর ভোটে অনিয়ম হয়নি, কিছু বিচ্যুতি হতে পারে। কমিশন জটিলতা শিক্ষক রাজনীতির মাসুল বদিউল আলম। গত 15 বছর গণতন্ত্র ছিল না বলে মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে বললেন তারেক রহমান। সুশীলা নেপালের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পরই নির্বাচনের তারিখ ঘোষণা, কারফিউ প্রত্যাহার। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে সর্বোচ্চ ৩,৩34 ভোট পেয়ে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল। সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু বিজয়ী হয়েছেন। জিএস পদে বিজয়ী হয়েছেন শিবিরের প্যানেল সমর্থিত শিক্ষার্থী জোটের মজহারুল ইসলাম, তিনি পেয়েছেন ৩,৯30 ভোট। এজিএস পুরুষ পদে শিবিরের ফেরদৌস আল হাসান ও এজিএস মহিলা পদে শিবিরের আয়েশা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন। ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হলেও ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী জোট। কেন্দ্রীয় কমিটির 25টি পদের বিপরীতে 20টি পদে শিবিরের প্যানেল থেকে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভিপি, সাংস্কৃতিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীরা এবং সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ বক্সাসের 2 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি সবগুলো পদে ছাত্র শিবির নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 5টায় 21টি হলে ভোট গ্রহণ শেষ হলেও ফল প্রকাশ করা হলো প্রায় 40 ঘণ্টা পর। নির্বাচনে মোট ভোটার 11,743 জন হলেও নির্বাচনে ভোট পড়েছে প্রায় 68%। ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ 5টি প্যানেল নির্বাচন বর্জন করে। সাধারণ সম্পাদক সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ নাজারুল ইসলাম, সর্বোচ্চ 3,333 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে কোনো অনিয়ম হয়নি, কিছু বিচ্যুতি হতে পারে বলে মন্তব্য করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণার আগে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের নিকট নির্বাচনে বিভিন্ন পক্ষ আমরা মিডিয়াতে দেখেছি বিভিন্ন অনিয়মের কথা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ ধরনের কোনো অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি। জাকসু নির্বাচন করতে যে হল সংসদ নির্বাচন করতে যে আমরা হয়তো ছোট ছোট কিছু কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্যুতি হতে পারে, সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতে করার দাবি সহ 12 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ 2টি প্যানেল। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ছবি সহ ভোটার তালিকা প্রকাশ, স্বচ্ছ ব্যালট বাক্স ও ভোট শুরুর আগে সাংবাদিক ও প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন, ভোটের সময় ভোটারদের হাতে অমোচনীয় কালির ব্যবহার সহ 12 দফা দাবি জানান তারা। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একজন ভিপি, 2 জন জিএস সহ 14 প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, রাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে ওএমআর শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
তো মানুষ শিক্ষা নাই। আমরা অতীতে বিভিন্নভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করতে হবে। ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীদের এজেন্টের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে। ভোটারদের আঙ্গুলে উচ্চমান সম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে। একদিনের মধ্যে ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে যার টাকা যার, ছাত্র সংসদ তার, এইরকম ছাত্র সংসদ কখনো হতে পারে না। আমরা এখান থেকে বলে দিতে চাই, আমাদের শিক্ষার্থী বন্ধুরা যেই শিক্ষার্থীকে পছন্দ করবে, যেই প্রতিনিধিকে পছন্দ করবে, তাকে ওই রাষ্ট্র ভবনে প্রেরণ করবে। ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন বিলম্বিত হলে সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে। শনিবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি নিয়ে প্রশ্ন তুললে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে। সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা। আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ ও জনমানুষের প্রত্যাশা নিয়ে রাজধানীতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। অংশ নেয় রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। জাকসুর ফল ঘোষণা দেরি হওয়াতে মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে অভিযোগ করে বক্তারা বলেন, শিক্ষকদের লেজুরভিত্তিক রাজনীতির কারণেই জাহাঙ্গীরনগরে জটিলতা তৈরি হয়েছে। আমাদের শিক্ষকদের পাঠদান করার কথা, আমাদের শিক্ষকরা কি করেন? রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন, এবং তারা এখন আর শিক্ষক নিয়োগ হয় না। এই যে বিশ্ববিদ্যালয়বিদে নিয়োগ হয়, ভোটার নিয়োগ হয়। কত লোক ভেতরে ঢুকালো এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত একটা রাজনৈতিক বার্তা দেবার তারা চেষ্টা করছে বাংলাদেশকে, অভ্যুত্থানকে, নতুন এই সরকারকে। তার মানে হচ্ছে যে কোনো সময় নির্বাচন বিলম্বিত হওয়া, পণ্ড হয়ে যাবার মধ্য দিয়ে পুরো অভ্যুত্থান অর্জনটা পণ্ড হয়ে যাবার আশঙ্কাটা বাড়বে। রাজনৈতিক দলগুলো বলছে, ক্রমান্বয়ে সরকারের প্রতি মানুষের আস্থা কমছে, বাড়ছে সহিংসতা ও নৈরাজ্য। রাজনৈতিক সংস্কার না হলে আবারও অতীত ফিরে আসতে পারে এমন শঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখন যারা বলছেন যে ঈশান ফোনামেক দেখছে বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার সাথে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন। জনগণ ও রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে, এটা ভাইবেন না। সরকার নির্বাচন করে না, নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক দল। আপনারা আসুন, এই জায়গাটাতে আসুন যে আমরা কিভাবে এই নির্বাচনটা, শুধু এই নির্বাচন না, আমরা রুলস অফ দ্য গেম, খেলার নিয়ম বদলে দিয়ে কি করে প্রতিষ্ঠান তৈরি করব। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ১.৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীন অবস্থায় থাকায় কিছুটা অসহিষ্ণু হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বিষয়ক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তারেক রহমানের বক্তব্য জুড়ে ছিল জীববৈচিত্র্য ও প্রাণীকুলকে রক্ষার নানা দিক নির্দেশনা। এ সময় তিনি বলেন, রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন সেখানে প্রাণীদের সুরক্ষা নিয়ে আলোচনা অনেকটাই হাস্যকর। মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমনি জীবজন্তুরও বেঁচে থাকার অধিকার রয়েছে। দেশে ১৬০০ প্রজাতির প্রাণী রয়েছে, এর মধ্যে ৩৯০ প্রজাতি হুমকির মুখে। বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাস্তুতন্ত্র রক্ষায় সকল আইন সময়োপযোগী করার আশ্বাসও দেন তারেক রহমান। ১.৫ দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। ৮০ দশকে বাংলাদেশে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল খুব সম্ভবত ৪০০-এরও বেশি, প্রায় ৫০০-এর কাছাকাছি। সর্বশেষ যেই জরিপটা হয়েছে সেই জরিপে যতটুকু আমার
ধারণা আছে সেই বাঘের সংখ্যা কমতে 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 এখন 100-র কাছাকাছি এসে দাঁড়িয়ে। অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানের রূপ দিতে চায়, যাতে এই কমিশন গুম খুন সহ যে কোনো মানবাধিকার হরণের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে কক্সবাজারে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে পরামর্শক সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। তবে অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায়। সভায় শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ 15 বছরের গুম খুন ও আয়নাঘর থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার মানবাধিকার কমিশনকে এমনভাবে সংস্কার করবে যাতে কমিশনের স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা থাকে। হিউম্যান রাইটস কমিশনের বিউটিটা কি, হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কি, এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ দেখে। আপনারা দেখেছেন ওখানে যারা কর্তা ব্যক্তি ছিল তারা হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষে দেশে এবং বিদেশে বিভিন্ন সময় বক্তব্য রেখেছে। হিউম্যান রাইটস কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা সেরকম একটা স্বপ্ন থেকে শুরু করেছি, আমরা কনসালটেশন করছি, হয়তো আরো কনসালটেশন করা হবে। সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েজবোর্ড নো মিডিয়া, অর্থাৎ ওয়েজবোর্ড না মানলে মিডিয়াও করা যাবে না। এই নীতি বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনায় তিনি আরও জানান, গণমাধ্যম মালিকরা লাইসেন্স নেয়ার আগে উল্লেখযোগ্য টাকা প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় বরাদ্দ রাখা জরুরি। ন্যূনতম মজুরি 35,000 টাকা করার ব্যাপারেও মত দেন শফিকুল আলম। এছাড়া সাংবাদিকতায় যারা কাজ করবেন তাদের যোগ্যতার বিকল্প নেই, অন্যথায় গুজবে দেশের সহিংসতা বাড়বে। বলেন, প্রতিষ্ঠানের মালিককে ইউনিয়ন লিডার বানানো উচিত না। সাংবাদিক সুরক্ষা আইন আগামীতে খাত সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষা করবে বলেও জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ব্যবসায়ীদের অন্ধকারে রেখেই স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে বের হচ্ছে সরকার। এমন অভিযোগ তুলে এলডিসির সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, এলডিসি উত্তরণ সরকারের হাতে নেই, তাই এখনই প্রস্তুতি নিতে হবে। আর এমন বাস্তবতায় সরকারি বেসরকারি পর্যায়ে খোলামেলা আলোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। সেলিম মালিকের রিপোর্ট। নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। সে হিসাবে হাতে আছে মাত্র 15 মাস। এমন বাস্তবতায় শনিবার ইআরএফে আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা জানালেন, এই অল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। সরকার যে পলিসিগুলি নিয়ে যেভাবে যে এগোচ্ছে, এটা একটা আরও সফলতার দিকেই যাবে বলে আমরা মনে করছি। তো সুতরাং সরকারকেও সময় দেওয়া দরকার। আমাদের প্রতিটা ফ্যাক্টরি বন্ধ হলে কর্মচারী বা মানে আমাদের সবার কিন্তু আমরা চাকরি হারাবো। তো এইটা একটা মেজর একটা ইস্যু, আমাদের এটা খেয়াল রাখতে হবে। কর্মসংস্থান কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এতে অর্থনীতিবিদরা জানান, এলডিসি উত্তরণের বিকল্প নেই। তারপরও জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মাথায় রেখে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। দেশের এমপ্লয়মেন্ট ম্যাক্রো কোথায় ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নিতে গেলে রিফর্মস কি লাগবে, ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট কি লাগবে, সেটার জন্য কত বছর লাগবে, এই ধরনের স্ট্রাকচার্ড ক্যাপাসিটি নিয়ে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রেস সচিব জানান, নানা প্রতিকূলতার মধ্যেও এলডিসির উত্তরণের ঝুঁকি নিতে হবে। বাংলাদেশ সবার থেকে বেটার পজিশন আছে। আপনার বাংলাদেশ যে রিকোয়েস্ট করবে এটার বেসিসে চিন্তা করে করতে হবে। আপনাকে গিয়ে তো বলতে হবে ওদেরকে, সিডিপিকে, ভাই আমরা তো আরেকটু সময় লাগবে। তাহলে ওরা হয়তো যদি দেখে যে ভাই আপনি কেমনে বলবেন, এটা আপনার সিদ্ধান্ত নেন। আমরা তো সার্ভাইভ করেছি, ঠিক না? যখনই আপনি রিস্ক নেবেন, ইউ উইল ডু বেটার। আপনার ওই রিস্কের টেকিং এর অ্যাপেটাইটটা থাকা উচিত। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সপ্তমবারের মতো যাত্রী অধিকার দিবস পালন করছে যাত্রী কল্যাণ সমিতি।
সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী অধিকার দিবস উপলক্ষে যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চাই শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যাত্রী হয়রানি ও ভাড়ার ক্ষেত্রে নৈরাজ্য বেড়েছে। মানুষের যাতায়াতের নিরাপত্তা কমেছে। পথে পথে ছিনতাই, সড়কে ডাকাতি, দুর্ঘটনা সহ নানা আতঙ্কের মধ্য দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। আলোচকরা বলেন, অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহন খাতে কোনো সংস্কারের উদ্যোগ নেয়নি, যা হতাশাজনক। রাজধানী সহ দেশের শহরগুলো এখন ছিনতাইকারীদের অভয়ারণ্য। জাতীয় মহাসড়কের কিছু কিছু চিহ্নিত এলাকায় সন্ধ্যা নামলেই ডাকাতদের উল্লাস মঞ্চে পরিণত হচ্ছে। দেশে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ই রিক্সা, রাইড শেয়ারিং এর মোটরসাইকেল ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে সড়কের দুর্ঘটনা এবং বিশৃঙ্খলা ব্যাপকভাবে বেড়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম এস সাখাওয়াত হোসেন। বরিশালে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আশা করি যে যারা আসবেন তারা একটা লিবারেল ডেমোক্রেটিক জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন এবং অতীতের সরকারের মতো হয়তো ভবিষ্যতে এই ধরনের কোনো সরকার হবে না, চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টি দেখবেন। কিন্তু আমাদের তরফ থেকে আমরা অত্যন্ত পরিষ্কার যে ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ইলেকশনটা হবে। স্পেনে প্রিমিয়ারটি খেলার খবর। স্থানীয় আম্পায়ারদের দক্ষতা বাড়াতে আম্পায়ার্স কমিটির অধীনে একটি নতুন বিভাগ খুলতে যাচ্ছে বিসিবি। আম্পায়ারদের বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা এই বিভাগের প্রধান হিসেবে শরফুদ্দৌলা সৈকত, পরামর্শক হিসেবে 2 বছরের জন্য থাকবেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টাফেল। লক্ষ্য, বাংলাদেশ থেকে আরও বেশি এলিট প্যানেলের আম্পায়ার গড়ে তোলা। নিলয় মজুমদার জানাচ্ছেন বিস্তারিত। 25 বছর ধরে টেস্ট খেলুড়ে দেশ হলেও বাংলাদেশ থেকে এলিট প্যানেলের আম্পায়ার এসে মাত্র একজনকেই পেয়েছে আইসিসি। সেই সংখ্যা বাড়াতেই 2 বছরের জন্য বিসিবিতে পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন সাইমন টাফেল। আম্পায়ারদের প্রশিক্ষণ দিতে নতুন বিভাগও গঠন করেছে বিসিবি, যার প্রধান হিসেবে থাকবেন শরফুদ্দৌলা সৈকত। সৈকত as a team they will work to education department আর একটা ডিফারেন্ট উইং আমরা এডুকেশন ডিপার্টমেন্ট হবে ইন ক্রিকেট বোর্ড, যাতে আমরা আমাদের এন্টায়ার আম্পায়ার কমিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। নতুন দায়িত্ব পেয়ে নিজেদের কর্মপরিকল্পনা জানিয়েছেন সৈকত ও সাইমন টাফেল। আমি এখানে সাহায্য করতে এসেছি। আমি চাই বাংলাদেশে এমন পরিবেশ তৈরি হোক যেন উঠতি আম্পায়ার ও রেফারিরা নিজের সেরাটা দিতে পারে। যদিও এই পথ অনেক লম্বা, আমাদের ট্যালেন্টগুলোকে খুঁজে বের করতে হবে, স্বচ্ছতার পরিবেশ তৈরি করতে হবে, তবে সৈকতের মতো আম্পায়াররা উঠে আসবেন। সাইমন টাফেলের সাথে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আশা করছি ফিউচারে আমরা আরও অনেক বেশি এলিট আম্পায়ার পাবো। তো ক্রিকেট বোর্ডকে আমি যেন ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে। শুধুমাত্র ক্রিকেটারই তো আসলে উন্নয়নের চাবিকাঠি না। এদিকে নির্বাচনকে ঘিরে বিসিবিতে বেড়েছে ব্যস্ততা। শনিবার জরুরি বৈঠকে বসেছিল বিসিবি। মূল আলোচ্য বিষয় নির্বাচন হলেও গণমাধ্যমকে বিস্তারিত কিছু জানাননি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এছাড়াও নারী ক্রিকেট ক্লাবগুলো থেকে কাউন্সিলর নিয়োগের দাবিতে আন্দোলন করেছেন ক্লাব কর্মকর্তারা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। জাকসু নির্বাচনেও শিবিরের ম্যাজিক, ভিপি ছাড়া 25 পদের 20টিতেই জয়। জাকসুর ভোটে অনিয়ম হয়নি, কিছু বিচ্যুতি হতে পারে কমিশন, জটিলতা শিক্ষক রাজনীতির মাসুল বদিউল আলম। গত 15 বছর গণতন্ত্র ছিল না বলে মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে বললেন তারেক রহমান। সুশীলা নেপালের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই নির্বাচনের তারিখ ঘোষণা, কারফিউ প্রত্যাহার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে।
রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।